মধ্যপ্রাচ্যের ক্ষমতার ফেলায় ইরান কিভাবে তার প্রভাব ধরে রাখে, তাও আবার সরাসরি কোনো যুদ্ধে না গিয়ে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ছায়ার সংগঠনের এক বিশাল নেটওয়ার্কের মধ্যে। চলুন ইরানের এই প্রতিরোধের অক্ষের রহস্যটা একটু একটু করে উন্মোচন করা যাক। তাহলে মূল প্রশ্নটা হল কিভাবে ইরান তার প্রধান শত্রু মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে না জড়িয়েও বছরের পর বছর ধরে একটা লড়াই চালিয়ে যাচ্ছে। উত্তরটা হলো একটা নেটওয়ার্কের মাধ্যমে, আর এই নেটওয়ার্কটাই পরিচিত প্রতিরোধের অক্ষ নামে। এটা আসলে একটা জোট, কিন্তু এর সদস্যরা কোনো দেশের নিয়মিত সেনাবাহিনী নয়। তো এই প্রতিরোধের অক্ষ আসলে কি? সোজা কথায় এটা হলো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা বেশ কিছু সশস্ত্র মিলিশিয়াদের একটা জোট। ইরান এদেরকে টাকা, অস্ত্র আর ট্রেনিং সবকিছুই দিয়ে সাপোর্ট করে। আর মজার ব্যাপার হলো এই নামটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দেওয়া অক্ষ অফ ইভিল বা অ্যাক্সেস অফ ইভিলের জবাব হিসেবে তৈরি। এদের মূল লক্ষ্য একটাই, সব সংঘাতকে ইরানের সীমানা থেকে যত দূরে সম্ভব রাখা। এই যে ছায়াযুদ্ধ, এটা পরিচালনা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা IRGC এর একটি বিশেষ শাখা, যার নাম কুদস ফোর্স। বলা যেতে পারে তারাই এই পুরো নেটওয়ার্কের মাস্টারমাইন্ড। এই গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেওয়া, টাকা দেওয়া আর ইরানের কৌশলকে মাঠে কাজে লাগানো সবই করে তারা। এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে ছিল লেবাননের হিজবুল্লাহ। একে বলা হতো ইরানের প্রক্সি মডেলের মুকুটমণি। কিন্তু যে শক্তিকে একসময় প্রায় অজেয় মনে করা হতো, সেই শক্তি কিভাবে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এলো, চলুন দেখি। হিজবুল্লাহ কিন্তু শুধু একটা সশস্ত্র গোষ্ঠী ছিল না, একদমই না। তারা লেবাননের রাজনীতিতেও একটা বিশাল বড় শক্তি ছিল। তাদের হাতে ছিল উন্নত সব অস্ত্রের বিশাল ভাণ্ডার। ইরান ওদের ওপর এতটাই নির্ভর করত যে হিজবুল্লাহ আবার অন্যান্য প্রক্সি গ্রুপগুলোকে ট্রেনিং দিত। মানে ওরাই ছিল এই অক্ষের মূল স্তম্ভ। আর এই টাইমলাইনটা দেখুন, কি অবিশ্বাস্য দ্রুততায় পতনটা হলো। 2024 সালের সেপ্টেম্বরে পেজার নেটওয়ার্কের হামলায় ওদের পুরো কমিউনিকেশন সিস্টেমটাই ভেঙে পড়ল। ঠিক তারপরই ওদের সেই প্রভাবশালী নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হলো। আর ভাবুন, মাত্র কয়েক মাসের মধ্যে 2025 সালের এপ্রিলে তারা তাদের বেশিরভাগ সামরিক ঘাঁটি সারেন্ডার করতে বাধ্য হয়। সব কিছু যেন চোখের পলকে ওলটপালট হয়ে গেল। আচ্ছা, হিজবুল্লাহরই পতনের পর অক্ষের অন্য সদস্যরা কি করল? এবার চলুন একটু ইয়েমেনের হুথি আর ফিলিস্তিনের হামাসের দিকে তাকানো যাক। এদের ভূমিকা আর অবস্থান দুটোই কিন্তু বেশ আলাদা। এই তুলনাটা কিন্তু ইরানের কৌশলের একটা খুব ইন্টারেস্টিং দিক তুলে ধরে। একদিকে দেখুন, শিয়া ঘেঁষা হুথিরা লোহিত সাগরে জাহাজ আক্রমণ করে গ্লোবাল ট্রেডকে ব্যাহত করছে। আবার অন্যদিকে হামাস, ওরা কিন্তু সুন্নি মুসলিম, তারপরও ইরানের সমর্থন পায়। কেন? কারণ ওদের মূল লক্ষ্য ইসরায়েলের সাথে সরাসরি লড়াই। এখান থেকেই বোঝা যায় এই জোটটা শুধু ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে নয়, আসল চালিকার শক্তি হল কৌশলগত স্বার্থ। নাসরালুল্লাহর মৃত্যুটা কিন্তু শুধু লেবাননে সীমাবদ্ধ ছিল না, এর ধাক্কা হুথিদের ওপরও খুব বড় করে লেগেছিল। কারণ নাসরালুল্লাহ ছিলেন তাদের নেতা আব্দুল মালেক আল হুথির একজন মেন্টর বা আদর্শিক পরামর্শদাতার মতো। এই ঘটনার পর হুথি নেতা প্রায় 2 মাস জনসমক্ষ থেকে একেবারে উধাও হয়ে যান, যা তাদের সংগঠনে একটা বিরাট অনিশ্চয়তা তৈরি করে। ফিলিস্তিনি ফ্রন্ট ইরানের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার একটা আন্দাজ এই সংখ্যাটা থেকেই পাওয়া যায়। বছরে প্রায় $100 মিলিয়ন। ভাবা যায়? এই বিশাল অঙ্কের টাকাটাই বলে দেয় যে হামাস এবং অন্য গ্রুপগুলোকে সমর্থন করাটা ইরানের স্ট্র্যাটেজির জন্য কতটা জরুরি ছিল। কিন্তু 2026 সাল আসতে আসতে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। গাজায় ইসরায়েলি অভিযানের ফলে হামাস এবং পিআইজের সামরিক শক্তি বলতে গেলে প্রায় ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিম তীরে তাদের নেটওয়ার্ক এখনও টিকে আছে, কিন্তু তাদের আগের সে ক্ষমতা কি আর আছে? সম্ভবত নেই। এবার একটু মূল ভূখণ্ডের দিকে তাকানো যাক, মানে ইরাক আর সিরিয়া। এখানে ইরানকে এমন বড় ধাক্কা খেতে হয়েছে যা তাদের নেটওয়ার্কের জন্য ছিল একেবারে অন্য ধরনের একটা আঘাত। ইরাকের এই পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর ভূমিকা ছিল দুটো।
একদিকে তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানকে সামরিক সুবিধা দিত, আবার অন্যদিকে তারা ছিল ইরানের জন্য একটা অর্থনৈতিক লাইফলাইন, মানে কঠোর নিষেধাজ্ঞা এড়াতে তারা ইরানকে সাহায্য করত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ২০২৫ সালে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে বড় ধরনের একটা সংঘাত শুরু হলো, তখন এই গ্রুপগুলো প্রায় চুপচাপ ছিল। মনে করা হয় যে ইরান নিজেই তাদের সরাসরি যুদ্ধ থেকে দূরে রেখেছিল। কারণটা কি? সম্ভবত তাদের অর্থনৈতিক গুরুত্ব তখন সামরিক ভূমিকার চেয়েও বেশি হয়ে উঠেছিল। তবে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত আসে সিরিয়া থেকে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের সাথে সাথে প্রতিরোধের অক্ষ তার একমাত্র রাষ্ট্রীয় সদস্যকে হারায়, মানে এই জোটে একমাত্র দেশ হিসেবে যে ছিল সেটাও শেষ। সিরিয়া ছিল লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছানোর একমাত্র স্থলপথ, আর সেই পথটা বন্ধ হয়ে যাওয়াটা ইরানের জন্য ছিল এক বিশাল কৌশলগত বিপর্যয়। তাহলে এত সব ঘটনার পর ২০২৬ সালে এসে এই নেটওয়ার্কের অবস্থাটা ঠিক কি দাঁড়িয়েছে? চলুন সব মিলিয়ে একটা সংক্ষিপ্ত চিত্র দেখা যাক। আজকের চিত্রটা তাহলে কি? হিজবুল্লাহ দুর্বল, হামাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, আর সিরিয়ার সরকার তো এই খেলার মধ্যেই নেই। হ্যাঁ, হুথিরা এখনও সক্রিয়, কিন্তু তারাও প্রচণ্ড চাপের মধ্যে আছে। এক কথায় বলতে গেলে পুরো নেটওয়ার্কটাই এখন অনেক বেশি ভঙ্গুর। আর এখানেই ইরানের এই কৌশলের মূল দুর্বলতাটা স্পষ্ট হয়ে ওঠে। যেমন ৭ই অক্টোবরের হামাসের হামলা। ওই একটা ঘটনায় ইরানের জন্য এমন একটা কৌশলগত সংকট তৈরি করেছিল যা হয়তো তেহরানও কখনোই চায়নি। এটা আসলে প্রমাণ করে যে আপনি পুতুল নাচাতে পারেন, কিন্তু পুতুল সবসময় আপনার সুরে নাচবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সবশেষে বলা যায়, ২০২৪ থেকে ২০২৬ সালের ঘটনা প্রবাহে ইরানের প্রতিরোধের অক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটা পুরোপুরি ভেঙে পড়েনি। ইরান এখনও মরিয়া হয়ে এই নেটওয়ার্ককে আবার দাঁড় করানোর চেষ্টা করছে, আর হুথিদের মতো কিছু গোষ্ঠী এখনও সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। তাই শেষ প্রশ্নটা হল, এই যে ভঙ্গুর প্রতিরোধের অক্ষ, এটা কি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে আমরা একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা দেখতে চলেছি? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।